আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠান আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। 2025-26 অর্থ বছরের বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন ওয়াশ খাতে বরাদ্দ কমেছে, যা দেশের সার্বিক অগ্রগতি এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে বাজেট পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC। সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নতুন অর্থ বছরের বাজেটে ওয়াশ খাতে বরাদ্দ বাড়ানো জরুরি ছিল। উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, সঠিক বাস্তবায়ন এবং গঠনগত বিন্যাস এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে অঞ্চলভিত্তিক পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন PPRC প্রধান। এই ওয়ার্ড সেক্টরের আমরা যদি এই বাজেটের একটু পিছনে তাকিয়ে লঙ্গার টার্ম ভিউটা নিই, সেখানে দেখছি যে ওয়াশ এক ধরনের কিছু কিছু খাতে অগ্রগতি হয়েছে, বাট কিছু পারসিস্টেন্ট চ্যালেঞ্জও আছে। এইবারেও আমরা সেটা দেখতে পাচ্ছি যে ওভারঅল একটা পিকচার অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় আমাদের অবশ্যই আপনার অগ্রগতি হয়েছে। সিন্ডিকেটের হাতেই বন্দী দেশের চামড়ার বাজার। থামছে না নৈরাজ্য। মাদ্রাসা ও মৌসুমি ব্যবসায়ীদের দাবি, সরকারের নির্ধারিত দামে এবারও বেচাকেনা হয়নি দেশের এই জাতীয় সম্পদ। আড়তদার ও ট্যানারি মালিকদের দাবি, রপ্তানি বাজারের সীমাবদ্ধতা এবং পরিবেশগত কমপ্লায়েন্স সমস্যার কারণে বাড়ে না চামড়ার দাম। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের বাজারে একজোড়া ভালো মানের চামড়ার জুতার দাম কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকা, অথচ একটি স্বাস্থ্যবান গরুর চামড়ার দাম সর্বোচ্চ 600 থেকে 700 টাকা। অর্থাৎ একজোড়া জুতার দাম দিয়ে 7 থেকে 8টি চামড়া কেনা সম্ভব। চামড়ার এমন অস্বাভাবিক দরপতন চলছে গত 1 দশক ধরে। এমন বাস্তবতায় সঠিক দাম পেতে চামড়ার মূল্য নির্ধারণ করে দেয় অন্তর্বর্তী সরকার। এছাড়া সরকার কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানিরও অনুমোদন দিয়েছে। সব মিলে ভালো দাম পাওয়ার আশা ছিল মাদ্রাসা ও মৌসুমি ব্যবসায়ীদের, কিন্তু বাস্তব চিত্র কি? বাহিরে চামড়া বিক্রি করছে 900-800 এরকমের, কিন্তু মাদ্রাসাগুলোকে দিয়েছে 700, 750। তো সরকার নির্ধারিত যেই মূল্যটা, এটা যদি আমরা আমাদের এই চামড়া লবণ দেওয়ার মাধ্যমে যদি তারা প্রসেসিংও করে, তাহলে ধরো 300-350 টাকা যদি খরচে যায়, তারপরও আমরা 1000 টাকার মতো পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা পাইনি। তবে সরকারের দামের সাথে বাস্তবতার মিল ছিল না বলে দাবি আড়ত মালিকদের। প্রশ্ন রাখেন, সরকারি প্রণোদনার টাকা যায় কোথায়? টাকাগুলো আমরা এক সেক্টরের কথা বলে এনে টাকাগুলো কোথায় লাগাই? যে কথা বলে এনে ব্যাংক থেকে ওই সেক্টরের উপরেই টাকাগুলো লাগাই, ব্যবহার করি। এই সেক্টর তো ঘুরে দাঁড়ানোর কথা, এই সেক্টর ডেভেলপ হওয়ার কথা দিনের পর দিন। এই বছর গভর্নমেন্ট হুট করে 1350 টাকা করে দিয়েছে, যদিও ওই দামে বিক্রি হয়নি। 700-750 টাকা বিক্রি হয়েছে। এটা লবণ সহকারে লোডিং 400 টাকা আসে। তথ্য বলছে 2024 সালে চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছিল প্রায় $1 বিলিয়ন, অথচ 2025 সালের প্রথম 4 মাসেই এই রপ্তানি 32% কমেছে। ট্যানারি অ্যাসোসিয়েশনের দাবি, চামড়ার বাজার ধরতে না পারার অন্যতম কারণ LWG সনদ না থাকা। আমাদের বাংলাদেশে মাত্র 3টি ইন্ডাস্ট্রি LWG সার্টিফিকেট পেয়েছে, লেদার ইন্ডাস্ট্রি, সেটা ঢাকার বাইরে। অথচ আমাদের ক্লাস্টারে সাভারে 140টি ফ্যাক্টরি বিদ্যমান, সেখানে একটি ট্যানারি আপনার কিন্তু LWG সার্টিফাইড হয়নি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে এবছর প্রায় 80 লাখ পিস চামড়া সংগ্রহ হতে পারে। গত বছর এই সংখ্যা ছিল 90 লাখেরও বেশি, যদিও এবার পশু কুরবানি হয়েছে 97 লাখ। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের পালা। আজকের বিষয়, কমছে রপ্তানি, কাঁচা চামড়ার ভবিষ্যৎ কোন পথে? আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হবেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন BT এর চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ। আমরা তাকে স্বাগত জানাতে চাই আজকের আলোচনায়।
জনাব শাহিন আহমেদ, জি। আপনি প্রতিবেদনটি শুনলেন, আপনার নিজেরও উপস্থিতি ছিল প্রতিবেদনটিতে। আপনাদের যেই ব্যবসার খাত, এই খাত সংশ্লিষ্ট আপনি কথা বলেছেন। আপনার বক্তব্যের সূত্র ধরেই আমার প্রথম প্রশ্নটি, এলডব্লিউজি সনদ এটি পেতে হলে আসলে কোন কোন শর্ত পূরণ করতে হয় যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে লেদার ওয়ার্কিং গ্রুপ এটা একটা ব্রিটিশ ভিত্তিক প্ল্যাটফর্ম। এইখানে যারা আপনার এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, এইখানে বিশেষত যারা শু মেকার এবং লেদার গুডস এবং লেদার কেমিক্যালস সহ তারা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন 2005 সালে। এখানে লেদার ওয়ার্কিং গ্রুপের যে মানদণ্ড সেটা হলো কি আপনার 1710 মার্ক। আমার এই 1710 মার্ক যদি আমি অ্যাচিভ করতে পারি, সেটার ভিতরে আমার ট্যানারির ভিতরে আছে 1410 মার্ক। অর্থাৎ আমার এখানে কেমিক্যালস ম্যানেজমেন্ট, আমার সোশ্যাল কমপ্লায়েন্ট, আমার অকুপেশনাল হেলথ এন্ড সেফটি এবং এনার্জি সেভিং সহ এইগুলো বিভিন্ন আপনার পয়েন্ট গুলো আছে। কিন্তু আমার যে এখানে এলডব্লিউজি পাওয়ার ক্ষেত্রে যে প্রধান প্রতিবন্ধকতা সেটা হলো যে তরল বর্জ্য এবং কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা। অর্থাৎ এখানে কিন্তু আমার 150 মার্ক আছে। আমি যে পর্যন্ত না এই 300 মার্ক অ্যাচিভ করতে পারবো, ওই পর্যন্ত কিন্তু কোন ট্যানারি আপনার তার ট্যানারি ভিতরে কমপ্লায়েন্ট করলেও সেটা কিন্তু সে সার্টিফাইড হবে না। সুতরাং আমি মনে করি যে এখানে প্রধান প্রতিবন্ধকতা হলো আমার দুইটি, একটি হলো তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। তো আমরা বলেছি সরকারকে যে এখানে যে আমাদের ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আপনার করে দেওয়া হয়েছিল প্রায় 665 কোটি টাকা খরচ করে, সেটা কিন্তু আসলে প্রপার এটা ফাংশন হচ্ছে না। বিশেষত এটা 25,000 কিউবিক মিটার আপনার ঘন মিটার এটা প্রসেস করার কথা, কিন্তু এটা অর্ধেক করে আপনার অর্থাৎ 14,000 কিউবিক মিটার করে চাইনিজরা পুরো টাকা নিয়ে চলে গেছে এবং এইটা একটা ফল্টি ডিজাইনের উপরে আপনার প্রসেস করছে। যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে পরিবেশ অধিদপ্তরের যে মানদণ্ড, অর্থাৎ আমার যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, সেই সিটিভিটা পাইনি। যদি আমি এটা আমার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাই, আমি কোনোভাবে এলডব্লিউজি অডিটরকে আমি কল করতে পারবো না, কারণ আমার এটাকে পরিবেশের মানদণ্ড অনুযায়ী নিয়ে আসতে হবে। অর্থাৎ আমার বিওডি লেভেলটা আমার স্ট্যান্ডার্ড করতে হবে এবং আমার ক্লোরাইডের লেভেলটা স্ট্যান্ডার্ড করতে হবে, তাহলে কিন্তু আপনার এটা সম্ভব। আমরা সরকারকে বলেছি যে এটা শিল্প মন্ত্রণালয়ের বিশেষত আপনার এই সাইটটা দেখেন। আমরা বলেছি এইখানে যদি অন্ততপক্ষে 300 থেকে 400 কোটি টাকা বিনিয়োগ করা হয়, আর যে 5 বছরের ভিতরে কিন্তু এখান থেকে 50 থেকে 60,000 কোটি টাকা আপনার রপ্তানি আয় করা সম্ভব। এই যে আজকে যে কাঁচা চামড়া নিয়ে যে অব্যবস্থাপনা, আপনারা জানেন যে আমরা আসলে নন কমপ্লায়েন্ট হওয়ার কারণে আমরা কিন্তু চাইনিজ নন কমপ্লায়েন্ট বায়ারদের উপরে নির্ভরশীল, এবং তারা এই চাইনিজরাই কিন্তু একটা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে এবং তারা ইচ্ছে মতন দাম ওঠানামা করছে। অর্থাৎ ট্যানারি মালিকরা কিন্তু আজকে মানে একক বাজার হিসেবে চাইনিজদের কাছে জিম্মি, যে তারা পাশ্চাত্য বিশ্ব, আমরা পূর্বে যেমন 2016 সালের পূর্বে 2,000-3,000 টাকা পিস কাঁচা চামড়া কিনতাম এবং আমরা কিন্তু খুব ভালো দামে ওই সময় আমরা অন ইন এভারেজ প্রায় $1.50 পর্যন্ত আমরা সেল করতাম। সেই চামড়া এখন চলে এসেছে 70 সেন্টে। সুতরাং আমি মনে করি যে এখানে আসলে সরকারের আমার মনে হয় যে অতি দ্রুত আপনার একটা কমিটি করে এখানে একটা বিনিয়োগ করা উচিত এই শিল্পটাকে টিকে রাখার জন্য। এখনো সময় আছে, পাট শিল্পের মতো যাতে ধ্বংস না হয়। তাহলে যদি এখানে সরকার একটা মনোনিবেশ করে, আমি মনে করি যে এইখানে একটা প্রপার বাজার এবং এই যে অব্যবস্থাপনা, এটা দূর করা সম্ভব। সনদের ক্ষেত্রে যে স্কোর সেটির কথা বলছিলেন যে 1710, এবং সেটির প্রাপ্তিতে বেশ কিছু সমস্যার কথা আপনি তুলে ধরলেন। প্রশ্নটি হচ্ছে জনাব শাহিন আহমেদ, এই যে সনদটি পাওয়ার ক্ষেত্রে আমাদের দেশের অভ্যন্তরে কি ধরনের প্রতিবন্ধকতা আছে? এটি কি নীতি প্রতিবন্ধকতা, নাকি সক্ষমতার অভাব, নাকি আপনি মনে করেন যে আন্তর্জাতিক কোনো ধরনের প্রভাব আছে? দেখুন, এইখানে কিন্তু মূলত যদি আপনি দেখেন অতীতে যে এইখানে আমাদের সিটিপিটা করেছে চাইনিজ কন্ট্রাক্টররা, এখানে কিন্তু তারা একটা বেনিফিশিয়ারি। এখানে আজকে এই সুবিধাগুলো নিচ্ছে আপনার চাইনিজরা, এবং পার্শ্ববর্তী দেশ থেকে ভারত থেকে প্লাস্ট এবং ফিনিশ লেদার এনে আমরা উৎপাদন করছি। এখানে $200 মিলিয়ন উপরে আমাদের
আমদানি খরচ হচ্ছে বছরে। অর্থাৎ এলডব্লিউজি সনদপ্রাপ্ত ট্যানারি থেকে আপনার চামড়া কিনে এনে আমরা এখানে প্রোডাক্ট তৈরি করছে। এইখানেও কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশ বেনিফিশিয়ারি। সুতরাং আমি মনে করি যে এখানে চায়না, ভারত মূলত এটা বেনিফিশিয়ারি। এবং এখানে আমি মনে করি যে আমার অভ্যন্তরীণ যে প্রতিবন্ধকতা সেটা হলো যে দুইটি কম্পোনেন্ট। আমি আগেই বলেছি যে আমাদের এখানে একটা কম্পোনেন্ট টোটালি করেনি, সরকার টাকা ফেরত নিয়েছে, যেটা হলো যে সলিড ওয়েস্ট থেকে আপনার পাওয়ার জেনারেশন করে। সলিড ওয়েস্ট পাওয়ার জেনারেশন এসপিজিএস, এখানে 165 কোটি টাকা সরকার আপনার বাজেট দিয়েছিল, কিন্তু সেটা করতে পারেনি, কিন্তু এই টাকাটা ফেরত গিয়েছে। তো আমরা মনে করি সরকারের এইখানে আবার পুনরায় এই টাকাটা এই প্রজেক্টে দেওয়া উচিত। এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য এসপিজিএস সহ অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো তৈরি করা, এবং পাশাপাশি যে বর্তমান সিটিপি আছে, সেন্ট্রাল ইফুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটাকে রেটিফিকেশন, আপগ্রেডেশন এবং উইথ এক্সপানশন করা। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আপনার একটা ইটালিয়ান বিখ্যাত কোম্পানিকে, যারা সেন্ট্রাল ইফুয়েন্ট ট্রিটমেন্ট করেছে বিভিন্ন দেশে, অর্থাৎ ইজিপ্ট, আর্জেন্টিনা এবং বিভিন্ন দেশে, তারা কিন্তু আসলে এই আমাদের সিটিপিটা অলরেডি অ্যাসেসমেন্ট শুরু করেছে, এবং তারা একটা টিম নিয়ে এসেছিলেন 2-3 মাস পূর্বে। তারা অ্যাসেসমেন্ট শুরু করেছেন। এইখানে কোথায় কোথায় লুপহোল গুলো আছে সেগুলো চিহ্নিত করে সেইগুলোকে আপনার আইডেন্টিফাই করে এবং সরকারকে একটা অ্যাডভাইস করা। এইটা হয়তো আরো 4-5 মাস সময় লাগবে। যদি আমরা একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট তাদের থেকে পাই, তাহলে কিন্তু সরকার হয়তো বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এবং এইখানে আমি মনে করি যে এই সিটিবি যে ফল্টি ডিজাইন গুলো আছে সেটাকে রেটিফিকেশন করা, এবং যেটাকে এখন আমরা বায়োলজিক্যালি ট্রিটমেন্ট প্রপারলি হচ্ছে না সেটাকে আপগ্রেডেশন করা, এবং আপনার যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি নিয়ে প্রশ্নবিদ্ধ আছে সেখানে ক্যাপাসিটিকে তাকে এক্সপানশন করা। সুতরাং আমি মনে করি যে এখানে অবশ্যই একটা বিনিয়োগের প্রয়োজন আছে। সেটা আপনার 400 হোক, 300 হোক, সেই কোটি হোক, সেটা বিনিয়োগ করে এই শিল্পটাকে বাঁচানো। এবং পাশাপাশি আমি মনে করি যে যেসব ট্যানারি মালিক আপনার সক্ষমতা আছে, তাদের জায়গায় আছে ট্যানারি প্রেমিসিসে যে পার্সোনালি টিপি করা, অন্তত 20-25টি ট্যানারি, সেটা সম্ভব, কিন্তু আর্থিক সংকটের কারণে কিন্তু তারা করতে পারছে না এই টিপি গুলো। এটা পার্সোনালি টিপি। যদি এইসব ট্যানারি গুলোকে আপনার সফট লোনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক যদি আর্থিক সুবিধা দিয়ে থাকে, তাহলে কিন্তু তারা খুব দ্রুত আপনার এই ইটিপি করে কমপ্লায়েন্ট হতে পারে, এবং সেখানে দেখা যাবে যে আপনার এই যে সেন্ট্রালি যে ট্রিটমেন্ট প্ল্যান্টের উপরে লোডও কমে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে যদি 15 থেকে 20টি ট্যানারি যদি লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট পায়, টোটাল লেদার সেক্টরের সিনারিওটা চেঞ্জ হবে। এই যে আজকে বিগত 4-5 বছর যেমন যে কুরবানির সময় কাঁচা চামড়া নিয়ে যে টানাপোড়ন, দাম নিয়ে যে টানাপোড়ন, এগুলো কিন্তু আপনার পরিহার হবে। জনাব শাহিন আহমেদ, আমরা প্রতিবেদনের আলোকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি দুটো তথ্যের বিষয়ে। প্রথমটি হচ্ছে যে গত বছর প্রায় 90 লাখ পশুর চামড়া সংগ্রহ হয়েছিল, এবং এবছর লক্ষ্যমাত্রায় নির্ধারণ করা হয়েছে তার চেয়ে আরও 10 লাখ কম। পাশাপাশি গত বছর $1 বিলিয়ন রপ্তানি আমরা দেখলাম, এবং আমাদের প্রতিবেদক যেটি জানালেন যে চলতি বছরের প্রথম 4 মাসেই আগের বছরের তুলনায় 32% কমে গেছে। আপনি কি মনে করেন আর যে অবশিষ্ট যে 8 মাস রয়েছে, এই 8 মাসে আগের বছরের রপ্তানি অতিক্রম করবে কিনা? দেখুন, এখানে কিন্তু কয়েকটি ফ্যাক্টর কাজ করছে। এখানে বিশেষত আমাদের কমপ্লেন্টটা একটা প্রধান বাধা, এবং ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু আসলে একটা টর্ময়েল অবস্থা আছে। বিশেষত যে পাশ্চাত্য বিশ্ব এবং আপনার অন্যান্য বিশ্বের যে উন্নত বিশ্বগুলোতে আপনার কিন্তু চামড়া পণ্যের ব্যবহারটা দিন দিন কমছে। আমার যে ইয়াং জেনারেশনের ট্রেন্ড সেটা হলো কি আর্টিফিশিয়াল লেদার এবং আপনার মোর ইকোনমিক্যাল প্রোডাক্ট আপনার তারা কিন্তু ব্যবহার করছে। কারণ দেখা যাচ্ছে যে তাদের সেখানে কিন্তু আপনার একটা ইনফ্লেশন চলছে সেসব দেশগুলোতে। যারা এইসব ব্যবহার করতে বেশি, তারা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারছে না। তারা ইকোনমিক্যাল প্রোডাক্ট আপনার আর্টিফিশিয়াল লেদারের উপরে ঝুঁকছে, যার কারণে দেখা যাচ্ছে যে কিন্তু আপনার এই যে বাই প্রোডাক্ট যেটা হচ্ছে, প্রত্যেক দিন আপনার বিশ্বে আপনার কোটি কোটি আপনার পশু জবাই হচ্ছে এবং এই বাই প্রোডাক্ট বের হচ্ছে। কিন্তু এটার ব্যবহার, এটার যে ডিমান্ড, সেই ডিমান্ড কিন্তু আপনার কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ আপনার এই সাপ্লাই চেনের সাথে যে আপনার মানে যে আমার যে এটা ব্যবহার,
সেটাই কিন্তু আপনার এখানে একটা অবস্টাকল সৃষ্টি হচ্ছে। এবং পাশাপাশি আপনার যে এটা প্রসেস খরচ, এটাও কিন্তু অনেক বৃদ্ধি হচ্ছে দিন দিন, যার কারণে দেখা যাচ্ছে যে আসলে ওই পাশ্চাত্য বিশ্ব বলেন বা আরো উন্নত বিশ্ব বলেন, তারা কিন্তু সেই লেদারের পরিবর্তে নন লেদার শু, ব্যাগ এরা ব্যবহার করছে। এইখানে আমি মনে করি যে আসলে যে পর্যন্ত না আপনার এই বিশ্বের যে রেসেশনটা কাটবে সে পর্যন্ত কিন্তু এইখানে দাম বাড়ার সম্ভাবনা কম। তারপর আমি মনে করি যে যারা এলডব্লিউজি সার্টিফাইড লেদার ব্যবহার করছে তারা কিন্তু একটা ভালো দাম দিচ্ছে। ওইসব বায়ারদেরকেও যদি আমরা ধরতে পারি আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের, তাহলে কিন্তু আমরা প্রপার একটা দাম পাবো। জনাব শাহিন আহমেদ, এলডব্লিউজি সনদের ব্যাপারে আপনি বলছেন, এই ক্ষেত্রে বর্তমানে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের দিক থেকে এবং সরকারের দিক থেকে কোনো ধরনের অগ্রগতি হয়েছে কিনা, খুব সাম্প্রতিক যদি কোনো তথ্য থাকে? দেখুন, আমরা কিন্তু আমাদের কনসার্ন মিনিস্টার হলো কি মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি। আমরা মাননীয় শিল্প উপদেষ্টা কিন্তু ঈদের 2 দিন পরে আমাদের শিল্পনগরীতে ভিজিট করেছে এবং সিটিবি সহ বিভিন্ন প্যানেলগুলোতে ভিজিট করেছে। এখানে যে ওনারা অবগত আছেন যে এইখানে এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করতে হলে কি কি করতে হবে, কি কি করণীয়, আমরা কিন্তু সরকার, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সহ আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সবসময় আমরা যোগাযোগ রাখছি, যাতে আপনার দ্রুত আপনার এই যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে এগুলো সমাধান করা যায়। এবং আমার যে আজকে এই যে রপ্তানির কথা বলছেন যে $1 বিলিয়ন আমার রপ্তানি, আপনি যদি 16 সালের পূর্ব দেখেন সেখানে কিন্তু $1.5 বিলিয়ন পর্যন্ত রপ্তানি চলে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এই 7-8 বছরের ভিতর কিন্তু আমাদের গ্রোথ কমেনি, বরঞ্চ গ্রোথ বাড়েনি, বরঞ্চ গ্রোথ কমেছে। এইখানে যেখানে প্রত্যেক বছর গ্র্যাজুয়ালি 5 to 10% কুরবানি বেশি হয় এবং পাশাপাশি চামড়া সরবরাহ বেশি হয়, তারপরও কিন্তু আমরা গ্রোথ বাড়াতে পারছি না। এবং আমাদের এখানে যে লেদার গুডস ফুটওয়্যার ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলোতে আমরা বর্তমানে আমরা আমাদের চামড়াগুলো ব্যবহার করতে পারছি না। সুতরাং আমি মনে করি যে এখানে একটা এই অর্থনীতিতে, জাতীয় অর্থনীতিতে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চামড়া শিল্প, সেই আলোকে কিন্তু আসলে সরকারের এগুলো কঠিনভাবে একটা নজরদারি দেওয়া উচিত এবং একটা রোড ম্যাপ একটা দেওয়া উচিত। আপনার মানে কবে আমার ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান ঠিক হবে, কবে আমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক হবে, তাহলে আমরা কিন্তু ওইভাবে আমরা প্যানেল মালগুলো গ্রাজুয়ালি আমাদের ইমপ্রুভমেন্ট আমরা করতে পারি। আমরা মনে করি যে আসলে এখন জাতীয় স্বার্থে এই যে বিশাল বড় একটা সরবরাহ ব্যবস্থাপনা, এইখানের উপরে আসলে লক্ষ লক্ষ আপনার এতিমখানা, মাদ্রাসা ডিপেন্ড করে। তো আমি মনে করি যে এইসব স্বার্থে যারা এই যে আজকে সুবিধা বঞ্চিত সমাজের যারা এই এই চামড়ার টাকা দিয়ে চলে সারা বছর, তাদের সুবিধার জন্য আমি মনে করি যে সরকারের উচিত যে চামড়া শিল্পটাকে আপনার প্রায়োরিটি দিয়ে যে যে সমস্যাগুলো আছে সেগুলো আশু সমাধান করা। জনাব শাহিন আহমেদ, আপনাকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। হাজারীবাগ থেকে হেমায়েতপুর, এই যাত্রাটি কি আপনার মনে হয়েছে যে খুব বেশি তাড়াহুড়া করে করা হয়েছে? দেখুন, এইখানে কিন্তু শিল্প মন্ত্রণালয় এবং ডিসি ভুল তথ্যের ভিত্তিতে হাইকোর্টকে বলেছিল যে আমরা সেখানে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান চালু করেছি। মহামান্য হাইকোর্ট আমাদেরকে একদিনের নোটিশে ওখান থেকে সকল ইউটিলিটি সার্ভিস 17 সালের 8 এপ্রিল বিচ্ছিন্ন করে। অথচ আমরা কিন্তু সেখানে সেই সিটিপি আমরা ঠিক মতো তৈরি করতে পারিনি সে সময়, এবং পাশাপাশি আমরা আমাদেরকে তাড়াহুড়ো করে ট্যানারি গুলো নিয়ে গেছে, যার ফলে দেখা গেছে যে অধিকাংশ ট্যানারি কিন্তু আপনার উৎপাদনে যেতে পারেনি। এই যে 1-2 বছরের ভিতরে যে সকল ট্যানারি গুলো উৎপাদনে যেতে পারেনি সেই সকল ট্যানারি গুলো কিন্তু আপনার ক্লাসিফাইড হয়ে গেছে এবং তারা ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটার প্রভাবের কারণে আমরা অনেক বিদেশি ক্রেতা আপনার হারিয়েছি। যেমন আমাদের সাউথ কোরিয়া একটা বড় বাজার ছিল, সেই বাজার হারিয়েছে। জাপান আমাদের একটা বড় বাজার ছিল, সেটা হারিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাজার হারিয়েছে। তারা কিন্তু আজকে প্রকৃতপক্ষে এইসব বায়ার গুলো কিন্তু পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশে চলে গেছে। সুতরাং আমি মনে করি যে এইখানে আসলে সরকারের যে বিগত সরকারের যে বৈষম্য, সেই বৈষম্যের শিকারটা হয়েছে চামড়া শিল্প। এবং আপনার এই যে এই শিল্পটাকে ধ্বংসের জন্য আপনার ক্ষুদ্র কুটির শিল্প বিসিক প্রতিভা কর্মকর্তারা ব্যাপক দুর্নীতির
এবং অনিয়মের কারণে আজকের এই শিল্প আপনার ভুগছে। সে কারণেই কি জনাব শাহীন আহমেদ আপনারা মূলত বলছেন যে বিসিকের কাজ আসলে এই খাতটিকে রক্ষার নয়, আপনারা অন্য আরেকটি মন্ত্রণালয়ের অধীনে যেতে চাচ্ছেন, এই দাবি কি আসলে এই কারণেই কিনা? জনাব শাহীন আহমেদ, আপনি যেটি বলছিলেন যে হাজারীবাগ থেকে হেমায়েতপুর যাত্রায় বিসিকের একটি বড় ধরনের দুর্নীতির বিষয় আপনি বলছেন, আপনারা কি মূলত আসলে এই কারণগুলোর সার্বিকভাবেই বিসিকের অধীনে আসলে এই খাতটিকে রক্ষা সম্ভব নয় বলে মনে করছেন? দর্শক, আমরা আবারও ট্রেনার্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান জনাব শাহীন আহমেদের সাথে যোগাযোগ করব। আমাদের সংযোগটি কিছুটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা একটু পরবর্তী যে সংবাদগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিতে চাই। দেশে ব্যাংক খাতে বিতরণ করা ঋণের 4 ভাগের 1 ভাগই এখন খেলাপি। কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের দাবি, নীতি সহায়তার সুযোগে সবচেয়ে কম আমানতের বিপরীতে সর্বোচ্চ সুবিধা নেন বৃহৎ উদ্যোক্তা ও ঋণ গ্রহীতারা। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ আদায়ে বেগ পেতে হচ্ছে বলছে বাংলাদেশ ব্যাংক। হিসেব মতে গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ পরিমাণ 4,20,334 কোটি টাকা। গেল ডিসেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 3,45,765 কোটি টাকা। মার্চ শেষে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকায়। অর্থাৎ 3 মাসেই খেলাপি ঋণ বেড়েছে 74,570 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 4 ভাগের 1 ভাগ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর ব্যাংক খাত সংস্কারে নানা উদ্যোগ নেয়, তবুও খেলাপি ঋণের পরিমাণ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। অবশ্য এর 5 কারণও চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে খেলাপি ঋণ বেশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের। 90% খেলাপি ঋণে আচ্ছন্ন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। সমঝোতা ও আইনি সহায়তার মাধ্যমে তা কমিয়ে আনার চেষ্টা চলমান রয়েছে বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান। সমঝোতার মাধ্যমে রিশিডিউল, এক্সিট এসব পলিসির মাধ্যমে করতে পারি কিনা। ব্যাংকিং অপারেশনের যে প্রচেষ্টাগুলো সেগুলো আমাদের কাছে অব্যাহত আছে। সেন্ট্রাল ব্যাংক পাচার হওয়া টাকাগুলো আনার জন্য চেষ্টা করতেছে, যেখানে আমরাও সেখানে অংশীজন, এবং আমরা আমাদের মতো করে যেই যা করার, যে পর্যন্ত ক্লাসিফিকেশন করা, যে পর্যন্ত গেলে কেস করা, এই বিষয়গুলো আমরা করছি। অপরদিকে 60% খেলাপি ঋণ রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের। চিহ্নিত বড় ঋণ খেলাপিদের অর্থ মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে সরকারের পদক্ষেপ প্রয়োজন বলে মনে করে ব্যাংকটি। সেন্ট্রাল কোনো ডাটাবেস করা যায় তাহলে কিন্তু রিকভারির ক্ষেত্রে আরও কিন্তু এটা ভেরি এফেক্টিভ হবে। আইনের কোনো একটা প্রসেসে যে আমরা 1-2 বছরের মধ্যে যদি আমরা এই কাজটা আমরা করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা আরো সহজ হবে। এটা সবার জন্যই ভালো হবে। কেন্দ্রীয়ভাবে বৃহৎ ঋণ খেলাপিদের সম্পদ বিবরণী সংরক্ষণ করা গেলে ব্যাংক খাতে ঋণ খেলাপি বন্ধ করা সম্ভব বলে মত ব্যাংকারদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএ এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। নতুন এই সংকট সহ পোশাক শিল্পের চলমান সংকট নিরসনে সবাইকে একসাথে কাজ করবেন বলেও জানান তিনি। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবন অডিটোরিয়ামে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন নবনির্বাচিত সভাপতি। তিনি বলেন, নতুন কমিটি কার্যকর এবং জবাবদিহিমূলক বিজিএমইএ গঠনের জন্য কাজ করবে। যে কোনো অভিযোগ জমা দেওয়ার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে। শিল্পের সাথে সবাইকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, যেটা আমাদের নির্বাচনী প্রচারণকালীন সময় আমরা বলতাম, আমাদের মিডিয়ার ভাই বোনেরা বলতেন যে আপনাদের সামনে চ্যালেঞ্জ কি। আমরা বলেছি চ্যালেঞ্জ প্রতিনিয়তই পরিবর্তন হয়। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে দাম বাড়ানোর চিন্তা এখনই সরকারের নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছে না উপদেষ্টা পরিষদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, যুদ্ধ দীর্ঘ হলে তেল, গ্যাস, সার আমদানিতে সমস্যা হতে পারে।
ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দুটো দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির। ফিরব শেয়ার বাজার ও মুদ্রা বাজারের খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসই এক্স 59 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4783 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন টাকার অঙ্কে লেনদেনও 154 কোটি টাকা বেড়েছিল। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 315টির, কমেছে 36টির এবং অপরিবর্তিত রয়েছে 46টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সার্বিক সূচক সিএএসপিআই 60 পয়েন্ট বেড়েছে, তবে লেনদেন সামান্য কমেছে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিদিনের মতোই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে চাই এই মুহূর্তে পুঁজিবাজার কি পরিস্থিতিতে রয়েছে। দর্শক, আমরা সোমবারের পরিস্থিতি যেমন দেখছিলাম, আজ এই মুহূর্তে মঙ্গলবার যেটি দেখা যাচ্ছে, শেয়ার বাজার কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্যেই রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স পয়েন্ট কমেছে 27, সূচক দাঁড়িয়ে আছে 4756 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স পয়েন্ট কমেছে 7, সূচক দাঁড়িয়ে আছে 1037 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্স পয়েন্ট 12 কমেছে এবং সূচক দাঁড়িয়ে আছে 1775 পয়েন্ট নিয়ে। হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 84টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 245টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ারের দাম। এখন পর্যন্ত 229 কোটি টাকার লেনদেন হয়েছে। আমরা একটু বিদেশি মুদ্রার বিনিময় মূল্য দেখে নিব। বিদেশি মুদ্রার বিনিময় মূল্যের দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে যে ডলারের যেই দাম সেটি কিন্তু বাজার ব্যবস্থার উপরে ছেড়ে দেওয়া হয়েছে অনেক দিন ধরেই, এবং সেই প্রেক্ষিতেও এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মার্কিন ডলার 122 টাকায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 131 টাকায় কিনে বিক্রি হচ্ছে 137 টাকায়। 152 টাকায় কেনা যাচ্ছে পাউন্ড, বিক্রি হচ্ছে 157 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি করা যাচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল কেনা যাচ্ছে 30 টাকায়, বিক্রি হচ্ছে 32 টাকা 40 পয়সায়। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। স্বর্ণের দরদামের দিকে তাকাবো, জেনে নিব সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,74,528 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,66,597 টাকা। 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,42,802 টাকা। সনাতন স্বর্ণ প্রতি ভরি 1,18,168 টাকা। রূপার দরদামের দিকে তাকালে দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,811 টাকা। 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,683 টাকা। 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,298 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,726 টাকা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা পুঁজিবাজার, বিদেশি মুদ্রার বিনিময় মূল্য, স্বর্ণ এবং রূপার বাজারের সবশেষ আপডেট। চলে যাব বিরতিতে, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের সংবাদ নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও 2024-25 অর্থবছরে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। চলতি অর্থবছরে 15 জুন পর্যন্ত বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে 31,71,779 TEUs। সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও 2024-25 অর্থবছরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে আভ্যন্তরীণ সাফল্য অর্জন করেছে বন্দরটি। জুলাই গণঅভ্যুত্থান, দীর্ঘস্থায়ী বন্যা, 2 ঈদের ছুটি, কাস্টমসের কলম বিরতি, পরিবহন ধর্মঘট ইত্যাদি প্রতিকূল পরিস্থিতির কারণে বন্দরে হ্যান্ডেলিং কার্যক্রম প্রায় 2 মাসের মতো বাধাগ্রস্ত হয়।
দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। ঈদের টানা 10 দিনের ছুটিতে পর্যটকে ভরপুর ছিল পর্যটন শহর কক্সবাজার। ঈদের লম্বা ছুটিতে কক্সবাজার ঘুরতে আসেন কয়েক লাখ পর্যটক। প্রত্যাশার চেয়ে বেশি পর্যটকের উপস্থিতিতে কক্সবাজারে 700 কোটি টাকার বাণিজ্য হয়ে বসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। কয়েকদিন আগের গভীর নিম্নচাপ পরবর্তী ধারণা করা হয়েছিল ভাটা পড়তে পারে পর্যটক আগমনে, কিন্তু ঈদের টানা ছুটিতে ধারণার চেয়ে বেশি পর্যটকের আগমনে চিরচেনা রূপ ফিরে পায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ভর দুপুরে লোকে লোকারণ্য ছিল সৈকতের বেলাভূমি। এবারে ঈদের ছুটিতে কক্সবাজারে ঘুরতে আসেন লাখো পর্যটক। এতে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মোটেল ফিরে পায় চাঙ্গা ভাব। গত বছর তুলনায় পর্যটকরা অনেক বেশি কক্সবাজার আগমন করেছে, যেটা আমরা আশা করছিলাম তার চেয়ে বেশি আমরা পর্যটক পেয়েছি। পর্যটক অধিক হওয়াতে বিচে আউট অফ কন্ট্রোলে ছিল, তাই সরকারের বা জেলা প্রশাসনের উচিত এখানে লাইফ গার্ডের পরিমাণ আরো বাড়ায় দেওয়া। এবারে প্রত্যাশার চেয়ে বেশি পর্যটকের উপস্থিতিতে কক্সবাজারে প্রায় 700 কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে দাবি করছে কক্সবাজার চেম্বার অফ কমার্স। এই বন্ধে প্রায় 6 থেকে 7 লক্ষ টুরিস্টদের স্থানীয় এবং বাইরে থেকে যারা আসছে এদের সমাগম হয়েছে। তো এটা যদি আমরা হিসাব করে দিই তাহলে প্রায় 600 থেকে 700 কোটি টাকার মতো একটা বিজনেস টার্ন ওভার হয়েছে প্রত্যেকটা সেক্টর মিলে। পর্যটকদের জন্য সৈকতের বিনোদনমূলক ব্যবস্থা নেওয়া হলে দেশে বিদেশি পর্যটকেরা আরও বেশি কক্সবাজার মুখী হবেন বলে অভিমত পর্যটন সংশ্লিষ্টদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। মৌলভীবাজারে চলতি বছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কাঁঠাল যাচ্ছে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাদে ও গুণে অনন্য মৌলভীবাজারের কাঁঠালের সুখ্যাতি রয়েছে সর্বত্র। শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, বড়লেখা উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এবার ভালো দাম পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় বেশি লাভের আশা করছেন কৃষকরা। গত 2 বছর 3 বছর ধরে এই করোনার কারণে তো হয়েছে না, এবার খুব বেশি চলে। আমরা এলাকার বাজার আমরা নিয়ে খাটিয়া বেশি মানে মনে করো 2-4 টাকা ব্যবসা হয়, গতিকে এলাকা বাজার হয়। প্রতিটি উপজেলার পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে কাঁঠালের বাগান। কাঁঠাল সংগ্রহে জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পাইকাররা। সেখান থেকে পাকা কাঁঠাল সংগ্রহ করে গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে স্থানীয় বাজারে এবং দেশের বিভিন্ন প্রান্তে। কাঁঠালের ন্যায্য মূল্য পেয়ে চাষিরাও বেশ খুশি। পাবনা বাজার আইছি নদীগঞ্জ থেকে খাড়ল নিবার লাগি, মধু বাজার আইছি মধুর ফল সেরা ফল নিবার লাগি। বিভিন্ন জায়গাতে মানুষ কাঁঠাল কিনে নিয়ে বিভিন্ন জায়গাতে। এদিকে চলতি বছর জেলার 2500 হেক্টর জমিতে কাঁঠাল চাষ হয়েছে। এ ব্যাপারে পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। কাঁঠালের ফলন খুবই ভালো, প্রতি হেক্টরে প্রায় 200 মেট্রিক টনের মতো ফলন হয়। সেই হিসেবে আমরা দেখেছি যে এখানে প্রায় প্রতি বছর 5 লক্ষ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকার উপরে। যথাযথ পরামর্শ ও সহযোগিতা পেলে বাণিজ্যিক কাঁঠাল চাষের পরিধি আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। সুদীপ চৌধুরী, নিউজ 24। ভরা মৌসুমে রাজশাহীতে আমের বাজারে ধস। বানেশ্বর বাজারে ল্যাংড়া আম মন প্রতি বিক্রি হচ্ছে 1200 টাকায়, আর হিমসাগর বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আমের যেই ক্রেতা চাহিদা এবং যেই সরবরাহ, এই চাহিদা এবং সরবরাহের পরিস্থিতি আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে বিগত বছরগুলোর তুলনায়? জুনায়েদ, রাজশাহীতে এবছর আমের বাজারে শুরু থেকেই ধস নেমেছে, কিন্তু শুরু থেকে দাম কম রয়েছে। আমরা ক্রেতা বিক্রেতা এবং আম চাষিদের সঙ্গেও কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে একদিকে ঈদের ছুটি ছিল, পরিবহন বন্ধ ছিল, কুরিয়ার বন্ধ ছিল, সে কারণে বাজারে বিক্রি কমেছে। আর আরেকটি বড় কারণ হিসেবে তারা উল্লেখ করছেন যে জেলা প্রশাসন নির্ধারিত যে ম্যাঙ্গো ক্যালেন্ডার, সেই ম্যাঙ্গো ক্যালেন্ডারের প্রভাবে আমের বাজারে ধস নেমেছে। আম চাষি যারা রয়েছেন এবং যারা বড় ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে জেলা প্রশাসন যে সময়ে ম্যাঙ্গো ক্যালেন্ডারে আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে, এর ফলে বিভিন্ন জাতের আম একসাথে পাকা শুরু করেছে এবং সেই আম কিন্তু একসাথেই বাজারজাতকরণ করা হচ্ছে, যার কারণে
আমের সরবরাহ ব্যাপক পরিমাণ বেড়েছে, কিন্তু সেই তুলনায় ক্রেতার কিন্তু আগমন রাজশাহীতে নেই। আর সারা দেশের যে আম সরবরাহ করা হয়, সারা দেশের ক্রেতারাও এসেছে, কিন্তু এত বেশি আমের সরবরাহ যে ক্রেতা কিন্তু আমের তুলনায় ক্রেতার সংখ্যা কম, ফলে আমের বাজারে ধস নেমেছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর এবছর রাজশাহীতে আমের উৎপাদনও বেশি, প্রায় 1800 কোটি টাকার কিন্তু আমের বাণিজ্য হওয়ার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ। সেই তুলনায় দেখা যাচ্ছে যে আমের দাম গত বছরের তুলনায় অর্ধেক। আজকের বাজারের কথা যদি বলি, ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকা মন পর্যন্ত। এর পাশাপাশি লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা মন, ফজলি আম বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা মন। তবে হিমসাগর বা খেরসাম যেটা আমরা বলি, সেটার দাম কিছুটা বেড়েছে গত কয়েকদিনের তুলনায়। কিছুদিন আগেও সেটি 1300 থেকে 1600 টাকা মনে বিক্রি হচ্ছিল, আজকের বাজারে সেটি 2400 থেকে 2500 টাকা মনে বিক্রি হচ্ছে। তবে আম চাষি এবং ব্যবসায়ীরা বলছেন হিমসাগর একেবারেই শেষ পর্যায়ে, যার কারণে দাম কিছুটা বাড়তি পাওয়া যাচ্ছে। আর এর পাশাপাশি লক্ষণভোগ এবং যে ল্যাংড়া আম রয়েছে সেটির বাজার কিন্তু একেবারেই কম। লক্ষণভোগ আম কিন্তু আমরা দেখেছি যে যেগুলো একটু 300 থেকে 400 টাকা মনও কিন্তু অনেকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমরা আম চাষিদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এবারে আম উৎপাদন করে যে খরচ, পরিচর্যা খরচ, বাজারজাতকরণ খরচ, সব খরচ মিলে কিন্তু তারা লোকসানের সম্মুখীন হবেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়নে জেলা প্রশাসন যেন আরও গুরুত্ব দেয়, চাষিদের সঙ্গে কথা বলে যেন ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন করে, তাহলে হয়তো আমের বাজার আরও ভালো হবে। যে লোকসানের যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা হয়তো আর থাকবে না, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন আম চাষিরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ জুনায়েদ। মর্তুজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজশাহী থেকে আমরা জেনে নিচ্ছিলাম আমের বাজারে যে ধস পরিস্থিতি, মূল্যর সেই বিষয়গুলো। আমরা পরবর্তী সংবাদে যেতে চাই। রাজশাহীতে জনপ্রিয় হচ্ছে পুদিনা পাতা চাষ। স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় পুদিনা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। চাহিদা থাকায় পুদিনা পাতা চাষের বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন কৃষি গবেষকরা। মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার সালতা গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন 2013 সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমির মেকানিকের চাকরি ছেড়ে পুদিনা পাতার চাষ শুরু করেছিলেন। 3 বিঘা জমিতে পুদিনা পাতা চাষ করে প্রতি মাসে লাখ টাকা আয় করছেন তিনি। প্রতি কেজি পুদিনা পাতা বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। প্রতিদিন 20 থেকে 30 কেজি পাতা বা 40 কেজি, এভারেজে 30 কেজি প্লাস পাতা লাগে। দাম আপনার 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 70 টাকা, ঠিক নাই, কাঁচা জিনিস তো। জাহাঙ্গীর হোসেনের সাফল্য দেখে পুদিনা পাতা চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় অনেকে। পুদিনা পাতা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা। পুদিনা পাতাতে আমাদের এলাকায় ভালোই হচ্ছে, পাতার রঙও ভালো আছে, পাতাও ভালো আছে। আমরা নিজে উৎসাহিত হচ্ছি, কারণ ওর দেখা যাচ্ছে আরেকজন করার চেষ্টা করবে। দেশে পুদিনা পাতার প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও প্রক্রিয়াজাত সুবিধা না থাকায় বাণিজ্যিকভাবে উৎপাদন করা যাচ্ছে না বলে জানান কৃষি গবেষকরা। যেহেতু এটা আমাদের দেশে সুযোগ আছে এটা চাষ সম্প্রসারণেরও, যেহেতু এটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আছে সেহেতু, এবং এটার একটা বাজার মূল্য আছে, সারা বছর একজন কৃষক ধারাবাহিকভাবে বাজারে সরবরাহ করতে পারে, যেটা অন্য কোনো ফসলে এরকম সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কৃষক অবশ্যই লাভবান হবে। পুদিনা পাতার প্রক্রিয়াজাত সুবিধা চালু হলে প্রসাধনী সামগ্রীর আমদানি কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি কৃষক আরও লাভবান হবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। প্রায় 7 বছর ধরে বাংলাদেশিদের নতুন ভিসা দেয়া বন্ধ থাকায় বাহরাইনে কমেছে প্রবাসী কর্মী। বিপাকে পড়েছেন ভিসা প্রত্যাশী ফ্যামিলি। এ সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চান দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। এতে ঢাকা মানামা সম্পর্ক আরও জোরদার হবে বলেও মনে করেন তারা। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশিদের জন্য বড় সম্ভাবনাময় শ্রমবাজার বাহরাইন। রেমিটেন্স পাঠানোর দিক থেকেও দেশটি রয়েছে সেরা 10-এর মধ্যে। কিন্তু 2018 সালের পর থেকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে নতুন ওয়ার্ক ভিজিট ও ফ্যামিলি ভিসা বন্ধ রয়েছে। ফলে বাহরাইন একসময় 4 লাখেরও বেশি বাংলাদেশিদের পদচারণায় মুখরিত থাকলেও তা এখন ঠেকেছে প্রায় 1.5 লাখে। দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় এবং করোনাকালীন সময়ে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা ফিরতে না পারায় কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট, হোটেল, অটোমোবাইল সহ বিভিন্ন সেক্টরে স্থানীয় ও বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে দক্ষ লোকবলের অভাব। আমাদের এখানে বাংলাদেশি কারিগরের বহুত একটা সমস্যা আছে আমরা, তো আজকে ভিসা বন্ধ থাকার কারণে আমরা কারিগরও পাইতেছি না। বাংলাদেশি যারা আছে তারাই সব কেনাকাটার উপরে ডিপেন্ডেন্ট। তো লেবার সেকশনও যেরকম লোক সংকট, সেরকম আমাদের ব্যবসার পরিস্থিতিতেও সেম একই অবস্থা। এখানেই শেষ নয়, বছরের পর বছর পারস্য উপসাগরের এই দেশটিতে কর্মী প্রেরণে নিষেধাজ্ঞা থাকায় শুধু শ্রমিক কিংবা ব্যবসায়ী নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফ্যামিলি ভিসা প্রত্যাশীরাও। ফ্যামিলি ভিসাও নাই, তারপরে ভিজিট ভিসাও নাই, পারমিটের এগেইনস্টও ভিসা নাই। আমরা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য না করলে আমরা কিভাবে রেমিটেন্স পাঠাবো? এই পরিস্থিতিতে ভিসা সমস্যার সমাধানে এবং দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন বাহরাইন প্রবাসীরা। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যদি বাহরাইনে আসে, অবশ্যই ভিসা চালু হবে জলদি, আমরা আশা রাখি। পুনরায় ভিসা খুললে আগামী বছরগুলোতে বিভিন্ন খাতে প্রায় 1 লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে মনে করছে দূতাবাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।